সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স। দর্শক, আপনাদের সাথে আছি আমি অর্পা হাসান। আজকে আমরা কথা বলবো শ্রমিক অসন্তোষ কোন পথে অর্থনীতি এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। পরিচয় করে দিচ্ছি তাদের সাথে। আমার সাথে আছেন মোহাম্মদ খুরশেদ আলম, উপদেষ্টা, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং আমার সাথে আরও আছেন বাপ্পি সর্দার, অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত। স্যার, আমরা আজকে কথা বলবো বর্তমান যেই একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে, এখানে শ্রমিকরা কিছুদিন পরপরই আসলে রাজপথে নেমে আসছে, এই নিয়ে বিভিন্ন অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং এটার ফলে আসলে আমাদের অর্থনীতি কোন দিকে যাচ্ছে এই ব্যাপারে কথা বলবো। ধন্যবাদ আপনাকে। জি, শ্রমিক বলতে আপনার ধরেন গার্মেন্টস বলতে পারেন বা টেক্সটাইলের জন্য যারা আছে, আমার মনে হয় এরাই মোটামুটি এখানে আপনার আন্দোলনে নেমেছেন। ধরেন আরও শ্রমিক আছে, যেমন লেদার আছে, অন্যান্য কেউ কিন্তু আসে নাই, এরা আসছে। তা এরা আসার পিছনে কারণ হলো যে আসলে দেখেন কিছু কিছু জায়গায় আছে, এটা হয়তো শতকরা 5% মিল আপনার, তারা হয়তো সময় মতো বেতন দিতে পারতেছেন না, তাদের অর্থনৈতিক সমস্যা আছে। ধরেন সবাই তো সাকসেসফুল হয় না, কিছু কিছু তাদের সমস্যা আছে, টাইম মতো বেতন দিতে পারেন নাই, 1 মাস 2 মাসের বেতন তাদের পাওনা আছে। এটা খুবই দুঃখজনক। কারণ হয়েছে কি, দেখেন আপনার শ্রমিকরা কিন্তু যে টাকা বেতন পায় এটা দিয়ে প্রথম তাদের গিয়ে কিন্তু বাসা ভাড়াটা দেওয়া লাগে। 7 তারিখের ভিতরে যদি বাসা ভাড়া দেওয়া না হয়, বাসার মালিক তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। কেন আমরা সরাসরি শ্রমিকদের সঙ্গে কথা বলি, জানতে চাই যে আসলে তারা বলে, স্যার আমি যদি 10 তারিখে বেতন নিলে আমার মালিক খারাপ ব্যবহার করে। তো এগুলো আমাদের চিন্তা রাখতে হবে, কেন ও একটা সারাদিন কাজ করে যাওয়ার পরে বেতনটা দেওয়ার জন্য একটা বকা শুনবে যে তুমি বেতন দাও না কেন। এগুলো আমাদের মালিকদেরকে লক্ষ্য করতে হবে। শ্রমিকদের যে অসুবিধাগুলো আছে, যদি তাদের 1 মাসের 2 মাসের বেতন দেওয়া না হয়, তারা অবশ্যই কষ্টে আছেন। এই ব্যাপারে আমার উপদেশ থাকে যে যদি সে কোনো বিটিএমের বা আপনার বিজিএমের বা বিকেএমের সদস্য হন, সেই যে আপনার অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশন থেকে তাদের সহযোগিতা করা, আর্থিক বা কিছু দিয়ে, যাতে শ্রমিকদের এই কষ্টটা না হয়। এই আন্দোলনের পিছনে যে জিনিসটা আসছে, যেটা বললাম আপনাকে, এখন একটা প্রশ্ন আসতে পারে যে 5 to 7% মিলে টাকাটা দিচ্ছে না, আর বাকিরা কি করতেছে। বাকিদের কিন্তু সব আপডেটেড আছে, তারা টাইম মতো টাকা দিচ্ছে, শ্রমিকদের কোনো আপত্তি নাই, কিন্তু তারা কেন নেমে আসলো, এটা হলো আমাদের এখন দেখার বিষয়। আমরা তো জানি যে আমি কথা বলি মিল মালিকদের সাথে, এর পেছনে কোন কোন ফ্যাক্টর কাজ করছে বলে আপনি মনে করছেন, আর এটার কারণে আসলে পোশাক খাতে কি ধরনের প্রভাব পড়ছে? এটার পিছনে আমি মনে করি যে কিছু ইন্ধন আছে বাহিরের। আচ্ছা, কারণ হচ্ছে বাংলাদেশের যে আপনার গার্মেন্টসটা কিন্তু সারা বিশ্বে একটা দ্বিতীয় স্থান অধিকার করে আছে এখন। ধরেন এই জিনিসটা কিন্তু অনেকে সহ্য করতে পারতেছেন না, যে এটা কিভাবে তারা একটা ছোট দেশ, কিভাবে তারা এইভাবে চলে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে। এটা কিন্তু মানে ধরেন আপনার 46 বিলিয়ন 45 বিলিয়ন ডলার এক্সপোর্ট হয়, এটা তো মানে আশ্চর্য ব্যাপার যে একটা ছোট দেশে কিভাবে হচ্ছে। কিন্তু আমাদের এখানে হচ্ছে কি, আমাদের যে শ্রমিক যারা আছে, এরা কিন্তু সত্যিকারে খুব কষ্ট করে এবং তারা খুব ঠান্ডা, তাদের কিন্তু কোনো রাগ নাই, কিছু নেই। আমি কথা বলি অনেকের সঙ্গে, এরা কিন্তু কাজ করতে চায়। এখন আপনি দেখেন যে বাংলাদেশে এই যে আপনার কর্মসংস্থান করার জন্য একমাত্র পথ কোনটা? গার্মেন্টস। আপনি দেখেন কত 50 লক্ষ লোক মনে করেন এখানে চাকরি করে। তা এই যে এখন এতগুলো লোকের কর্মসংস্থান করা হয়েছে, যদি গার্মেন্টসটা না হতো, আপনি এই কর্মসংস্থান কি করতেন? অর্থনীতি কোথায় যেত? আজকে এরা কাজ করে কিন্তু অর্থনীতি চাকা তারা আরও গতিশীল করেছে। এখন আমাদের যে জিনিসটা হলো যে এটা আমাদের ফাইন্ড আউট করা দরকার, যে আমাদের এই শ্রমিক যারা কষ্ট করতেছেন তাদের বেতনটা আমরা সঠিকভাবে দিতে পারবো কি না। 2 নম্বর হলো, শ্রমিকরা কখনো বাসা থেকে, আমি যখন আমার ফ্যাক্টরি এলাকায় শ্রমিকদের মানে বসবাস করে বেশি আশুলিয়ার দিকে, আমি লক্ষ্য করি যখন তারা যাচ্ছে সুন্দরভাবে যাচ্ছে, তাদের পোশাক বলেন, সেটা বলেন, ফ্যামিলি পরিবারের মতো কথা বলে যাচ্ছে। কিন্তু এখানে যারা লাঠি নিয়ে আসতেছে, একদম একই রকমের লাঠি, আপনার স্ট্যান্ডের মতো সবগুলা লাঠি একই রকমের, আচ্ছা হাতুড়ি একই সাইজের। আমরা আসলে রাজনৈতিক আলোচনায় যেতে চাচ্ছি না, তো আমরা জাস্ট আবার ওটা প্রসঙ্গে আসতে হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, নাই বললাম। আমরা একটু জাস্ট অর্থনীতির প্রভাবটা, অর্থনীতির ব্যাপারটা হলো যে দেখেন গার্মেন্টস তো একটা, আপনি জানেন যে এটা আমাদের একটা বড় অর্থনীতির এই রাস্তা। এখান থেকে এটাতে আমাদের কিছু ভাটা পড়বে। সেটা হলো যে কিছু মিলে অসন্তোষ ছিল, এটা ছড়ায় পড়েছে জায়গায় জায়গায়, যেটা আমাদের কাছে মনে হয়। এতে অর্থনীতি মনে করেন আমাদের 20% 25% আমাদের প্রোডাকশন লস হয়েছে।
এই লসটা কভার করা, তো ধরেন বেতন দিতে হবে কিন্তু প্রোডাকশন হয় নাই, এই 1 নম্বর। 2 নম্বর হলো বায়ারদের মনে একটা ধরেন চিন্তা আসবে যে আমি টাইম মতো এটা উইন্টার সিজনটা ধরতে পারবো কিনা, এগুলোর জন্য কিছুটা এফেক্ট হবে। এইটা হলো অর্থনীতির। আর এইভাবে ধরেন আমাদের যে জাতীয় অর্থনীতির জন্য যে রাজস্ব বলেন আপনি, সেই রাজস্ব কিন্তু একদিকে বৃদ্ধি হয়েছে, যে রিমিটেন্স যেটা এসেছে এটা কিন্তু আমাদের চিন্তার বাইরে। তবে আমাদের এক্সপোর্টের জন্য যেটা আসা উচিত ছিল সেটা হয়তো 20% কমবে, কিন্তু আমাদের রিমিটেন্সটা মানে আমরা যে আশা করতেছি তাতে দ্বিগুণ হচ্ছে। তবে ওদিকে আশার আলো ব্যালেন্স হয়ে যাচ্ছে না, ওইটার আশার আলো তাও মনে হয় যে বেশি হবে। আচ্ছা, জি, অসংখ্য ধন্যবাদ। জনাব বাপ্পি সর্দার, আপনার কাছে একটু আসি। আমরা কথা বলছিলাম শ্রমিক আন্দোলনে, শ্রমিকদের যে অসন্তোষ সেটার কারণে অর্থনীতিতে একটা পোশাক শিল্পে একটা প্রভাব পড়ছে, কিন্তু সার্বিকভাবে এখন দেখা যাচ্ছে যে আপনার কিছুদিন পরপরই বিভিন্ন জায়গার কর্মজীবীরা রাস্তায় নেমে আসছে, তাদের বিভিন্ন দাবি দেওয়া, এতদিন যেগুলো আসলে তারা প্রকাশ করার অপশন পায়নি, সুযোগ পায়নি, সেগুলো নিয়ে এখন দাবি দেওয়া নিয়ে চলে আসছে। আমরা আজকে জানতে পারলাম যে চিকিৎসকদের একটা অংশ তারা রাস্তায় নেমে এসছেন এবং তাদের দাবি যে তাদেরকে প্রথম শ্রেণী দেওয়ার জন্য তারা আন্দোলন করছে। তো এই সব কিছু মিলিয়ে সার্বিকভাবে অর্থনীতিতে যেই প্রভাবটা পড়ছে, এই প্রভাবটা আসলে কিভাবে বর্তমান সরকারের দেখা উচিত বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ। প্রথমেই আমি জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছেন তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। প্রথমত বিষয় হচ্ছে এই যে সিচুয়েশান, আমরা যদি করোনাকালীন সময় আমরা দেখেছিলাম যে একটি নিয়মিত ব্রিফিংয়ের একটি সেল তৈরি করা হয়েছিল। এর আগে আমি একটি প্রস্তাবনা দিয়েছিলাম বর্তমান সরকারকে, সেটি হচ্ছে সেন্ট্রাল একটি ডেস্ক যদি চালু করা যায়, যাদের যে সমস্যাগুলো আছে, যেহেতু এখন আমাদের আর্মির মাধ্যমে কার্যক্রমগুলো হচ্ছে, সেখানে একজন দায়িত্বশীল ব্যক্তিকে যদি দেওয়া যায় এবং আমাদের ইমেইলের মাধ্যমে, প্রতিনিধির মাধ্যমে যারা সমস্যাগুলো আছে তারা এখানে আসবে, তাদের সমস্যাগুলো তুলে ধরবে, তাহলে রাস্তার আন্দোলনটা বন্ধ হবে। আরেকটা হচ্ছে অর্থনীতিতে এখন যে বিশেষ করে শ্রমিকদের যে অসন্তোষ, এখানে আমি একটি গত শুক্রবার একটি প্রস্তাবনা দিয়েছি, সেটি হচ্ছে বাংলাদেশ লেবার হেল্পিং কাউন্সিল গঠন। যদি এটি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশে স্থায়ীভাবে শ্রমিক অসন্তোষ বন্ধ হওয়া সম্ভব। সেটি কীরকম? আমাদের যে শ্রম ভবন আছে, অলরেডি আমাদের একটি ভবন সরকারিভাবে আছে, এখানে যদি সেন্ট্রালি পুলিশের যেমন একটি কল সেন্টার চালু করা হয়েছে, আমাদের শ্রমিক যারা আছেন তাদের ক্যাটাগরি কি, এটি যদি আমরা প্যাটার্নটা সিলেকশন করতে পারি, তাহলে আমরা একটি কল সেন্টার চালু করলে সারা বাংলাদেশে শুধুমাত্র গার্মেন্টস শ্রমিক নয়, একদমই যারা গৃহে কাজ করেন সর্বস্তরের শ্রমিকদের জন্য একটি সেন্টার চালু করলে আমাদের এখানে আমরা তাদের অভিযোগগুলো শুনতে পারবো। সেই অনুযায়ী পার্শ্ববর্তী যে সকল থানা আছে সেখানে আমরা সার্ভিস দেওয়া সম্ভব। এই ক্ষেত্রে একটি মডেল দাঁড় করানো যেতে পারে, সেটি হচ্ছে প্রত্যেকটি জেলাতে লেবার হেল্পিং কাউন্সিল ভবন, যেখানে আমাদের প্রশাসনের সাথে একটি লেয়াজু মেনটেন করে কাজ করবে। আর শিল্প অঞ্চলগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে যেখানে বেশি পরিমাণ ইন্ডাস্ট্রি আছে সেখানে একটু বেশি পরিমাণ স্থাপন করা যেতে পারে। এক্ষেত্রে কাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি? ব্যবসায়ী যারা সংগঠনের যারা নেতৃস্থানীয় আছেন, পাশাপাশি আমাদের একজন আইনজীবী লাগবে, গণমাধ্যম কর্মী লাগবে, লোকাল যে প্রশাসন আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জোনে যারা আছে, পাশাপাশি লোকাল জনপ্রতিনিধি যারা আছেন এবং অর্থনীতিবিদ, পরিবেশবিদ, এইগুলোর সবগুলোর সাথেই হচ্ছে আপনার একটা সমন্বয় দরকার। যদি এটি করা সম্ভব হয় তাহলে দেখা যাবে যে আমরা স্থায়ীভাবে রাষ্ট্রে কোথায়ও কোনো শ্রমিক অসন্তোষ ভবিষ্যতে দেখা দিবে না। আমরা এই মডেলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সারা পৃথিবী জুড়ে আমাদের যে কর্মসংস্থান, বিশেষ করে আমাদের যারা রেমিটেন্স পাঠান, যে সকল প্রবাসী সারা পৃথিবী জুড়ে থাকেন, তাদের আমরা যথাযথ সার্ভিসটা আমরা দিতে পারি না, এবং কিন্তু আমাদের রাষ্ট্রকে তারা কিন্তু এই চলমান বিভিন্ন সহিংসতা, আন্দোলন, তাদের কারণেই কিন্তু আমরা এখন রাষ্ট্র টিকে আছি। তো এই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি, এই কাজটি করতে গিয়ে যারা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করছেন, আমাদের হেল্পিং কাউন্সিলে যারা কাজ করছেন লেবারদের, তাদেরকে আমরা বিদেশে যে সকল দূতাবাসগুলো আমাদের আছে সেখানে আমরা অতিরিক্ত এখানকার অভিজ্ঞ ব্যক্তিগুলোকে আমরা তাদেরকে ওখানে কর্মসংস্থান দিয়ে
নতুন নতুন বাজার যে সম্প্রসারণ, সেখানে আমরা যেটি করতে পারবো সেটি হচ্ছে নতুন বাজার যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমাদের প্রচুর দক্ষ লেবারকে আমরা, বিভিন্ন ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমরা ব্যবসার সুযোগ দিতে পারবো। আর পাশাপাশি বিগত সরকার আমরা দেখেছি যে তাদের বিভিন্ন রকম অর্থ পাচার থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো যেটি এখন গণমাধ্যমে উঠে আসছে, এখানে 100টি অর্থনৈতিক অঞ্চল যেটি স্থাপন করার ঘোষণা দিয়েছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের বর্তমান যে সরকার এখন ক্ষমতায় আছেন, হয়তোবা তাদেরকে খুব দ্রুতই নির্বাচনে আসতে হতে পারে, অথবা কতদিন থাকবে সেটি যে সকল রাজনৈতিক দল আছেন তাদের মাধ্যমে এটি নেগোসিয়েশন হবে। তবে যারা ক্ষমতায় আছেন তাদেরকে হয়তোবা আরেকটু সময় দিলে যে মডেলগুলো আছে আমাদের অর্থনীতির, বিশেষ করে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার যে ঘোষণা সেটি চলমান রাখা, এবং যে সকল কালো টাকা যেটি আছে সেটি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা, পাশাপাশি আমাদের যে সকল টাকা পাচার হয়ে গেছে, যে সকল ব্যবসায়ীরা টাকা পাচার করেছে, বিভিন্ন রাজনীতিবিদ টাকা পাচার করেছে, সেগুলোকে ফিরিয়ে এনে অর্থনৈতিক অঞ্চলে সুবিধাজনক বিনিয়োগের পদ্ধতির প্যাটার্ন সিলেকশন করা, পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী এবং মধ্যম সারির যে সকল ব্যবসায়ী আছেন তাদেরকে বিনিয়োগ করার জন্য কম সুদে তাদেরকে অর্থনৈতিক সুবিধা ব্যাংকের থেকে দেওয়া, তাহলে আমাদের যে শ্রমিক অসন্তোষগুলো আছে এই লেবার হেল্পিং কাউন্সিলের মাধ্যমে একটি নতুন মডেল স্থাপনের মাধ্যমে স্থায়ীভাবে আমাদের শ্রমিক অসন্তোষ দূর করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর বিশ্লেষণমূলক আলোচনা করলেন। জনাব খুরশেদ আলম, আপনার কাছে আমি একটু জানতে চাই যে শ্রমবাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কোন পথে আসলে হাঁটলে বর্তমান যে অস্থিতিশীল অর্থনীতিটা আছে সেটা পরিপূর্ণভাবে ঘুরে দাঁড়াতে পারবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আমি কি একটু ওই যে 100টি অর্থনৈতিক অঞ্চলে একটু কথা বলবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি এটার বিপক্ষে। আচ্ছা, এটা নিয়ে আমি প্রায় 10 বছর কথা বলেছি। এটা সম্পূর্ণভাবে দেশের অর্থ অপচয়। 100টা অর্থনৈতিক অঞ্চল করা, এটা আপনি কিন্তু সাধারণ জিনিস না। আপনি ঘর বানাবেন, একটা অঞ্চল করতে দেখতে হবে, বুঝতে হবে যে একটা অঞ্চল। আমি বলেছিলাম আরও বোধহয় 8-10 বছর আগে, যখন নাকি আপনার কি নাম আবুল কালাম আজাদ সাহেব ছিলেন প্রাইম মিনিস্টারের উপদেষ্টা, আলোচনায় আমরা একটা সেমিনারে আমি বলেছিলাম যে 25টা করে দেখান অর্থনৈতিক অঞ্চল। আমি বিশ্বে বহু দেশে দেখেছি কাকে বলে। আপনি এখানে একটা অর্থনৈতিক অঞ্চল করতে বা যেগুলো করেছেন 10 থেকে 15 বছর লাগে। আর বিদেশে আপনাকে রেডি করে বলবে তুমি আসো, উইদিনে 6 মান্থ আপনি এখানে এস্টাবলিশ করতে পারবেন। এটা সম্পূর্ণ ভুল। এখানে বহু টাকা অপচয় করা হয়েছে। এখানে বিভিন্ন সংস্থা করেছে, তারা বিদেশে গিয়েছে, ঘুরে ঘুরে আসছে, দেশীয় টাকা অনেক টাকা নষ্ট করেছে। আমি মনে করবো এটার পিছনে সময় দেওয়ার কোনো অর্থই আসে না, টাকা অপচয় করা ছাড়া। অর্থনৈতিক অঞ্চল করতে হলে আগে তাকে শিখতে হবে অর্থনৈতিক অঞ্চল কাকে বলে। আমরা সেই নেদারল্যান্ডে দেখেছি, চায়না দেখেছি, জাপান দেখেছি, জার্মানি দেখেছি, ইউএসএ দেখেছি, সাউথ কোরিয়া, জাপান। সবচেয়ে বেস্ট পলিসি ছিল জাপানের অর্থনৈতিক অঞ্চল। তাহলে সেটা এখানে কেন অ্যাপ্লাই করা যাচ্ছে না? করতে পারবেন না তো। আপনার সর্বপ্রথম লাগবে বিদ্যুৎ, গ্যাস। আচ্ছা, আপনি দাওয়াত দিবেন, বাসা খাবার নাই। আপনি বললেন কি তোমরা আসো, 100 জন আসো, আমি খাবার দিব। বাসায় কিছুই নেই, চুলেই জ্বলে না, খাবার নাই। আপনাকে পলিসি করতে হবে। এটার পলিসি সর্বপ্রথম আপনি দেখেন, যেমন থাইল্যান্ডে করেছে। কি করেছে? এভরিথিং ইজ রেডি। রাস্তা, ট্রেনের রাস্তা, নদীপথ, হেলিপ্যাড, প্লট রেডি। আপনি যাবেন, কোনটা কিনবেন, এখন বলবেন যে আমি এটা নিব, কত দাম, এত দাম। উইদিনে 15 ডেজ থেকে আপনি কাজ শুরু করতে পারবেন। 3 মাসে 4 মাসে আপনি ইন্ডাস্ট্রি চালু করতে পারবেন। এবং ওই সব এলাকায় আশেপাশে শ্রমিকদের কোয়ার্টার বানানো হয়েছে 5,000-10,000-এর জন্য। আপনি কি বলেন এগুলো? আমি আমার মাথায় ঢোকে না। এগুলো নিয়ে বহুবার বলেছি। বিভিন্ন, এদের কোনো অভিজ্ঞতাই নাই, তারা কখনো দেখেই নাই 100টা, 10টা, 20টা। আপনি যে কি বলে চিটাগাং জানি কি এটা, মানে মিরেশ্বরাই, আপনি আজ পর্যন্ত পারছেন পুরাটা দিতে? এখনও পুরাটা চালু হয়নি, এখনও ভুগতেছে। জাপানকে দিয়েছেন একটা। এগুলা এভাবে হবে না। এগুলোর জন্য যে প্ল্যানিং লাগবে, যারা এগুলো দেখেছে, অভিজ্ঞতা আছে, বলতে হবে কি কি সিস্টেম হবে, কিভাবে আপনি গ্যাস পাবেন। ওইখানে নিজস্ব বিদ্যুৎ তৈরি করতে হবে। পাওয়ার স্টেশন আপনি ওইখানে জেনারেশন করবেন। আপনি বলবেন এত বড় দিবে কে? আপনি মিৎসুবিশি জাপানকে ডাকেন, সে আপনাকে পুরা এখানে পাওয়ার দিবে। রাস্তা করেন নাই, এখনও জমি কিনেন নাই, 20 বছর হয়েছে, তাদের টাকাই দেন নাই, তারা মামলা করে বসে আছে। তো এগুলা দিয়ে হবে না। আমি বলবো এখনও যে বর্তমান যারা উপদেষ্টা আছেন তাদেরও বলবো যে আপনারা এটার পিছনে একটা পয়সা খরচ করবেন না, সম্পূর্ণ টোটাল বন্ধ করেন। যা হয়েছে এটাকে আগে শেষ করেন। অর্থনৈতিক অঞ্চল আমার দরকার নাই, আগে ঠিক করেন যে কাকে দিবেন। মানুষকে আইনা রাস্তায় বসার দরকার নাই। আপনি আমাকে বললেন, গেলাম, পরে গ্যাস নেই, বললেন আমি কী করবো ফ্যাক্টরিটা বসে। এখন আমাদের একটা বিটিএম সংস্থা আছে, আপনি জানেন কি না,
সেখানে প্রায় কয়েক হাজার কোটি টাকার মেশিনারি নিয়ে আসছে 2 বছর আগে, ডিএমআরই করবে, তখন কমিটমেন্ট ছিল গ্যাস দিবে। এখন তারা 84 টাকায় ডলার দিয়ে সেই মেশিনগুলো কিনছে, আজকে 120 টাকা 125 টাকা ডলার দিচ্ছে। 35% ডিফারেন্স হয়ে গেছে, একজনের কান্নাকাটি হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। তো এই ধরনের পরিকল্পনা তো হবে না, আপনাকে আগে একটা পলিসি করতে হবে যে আপনি এখানে গ্যাস দিতে পারবেন কিনা, বিদ্যুৎ দিতে পারবেন কিনা। আমি প্রজেক্ট করবো কি দিয়ে? পানি দিয়ে? পানিও তো দিতে পারবেন না। তো এইসব জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমরা সব জায়গায় সব কথা বলি, কিন্তু আমার খুব দুঃখ হয় এই যখনই এগুলো দেখি যে একটা গ্রুপ যাচ্ছে, বিডার গ্রুপ যাচ্ছে বিদেশে, 10-15 জনের টিম কী করে আসলো, টাকা খরচ, কোটি কোটি টাকা খরচ করতেছে, ও যাচ্ছে, কিছুই কোনো কাজ হবে না। আমি বলবো 100টা বাদ দেন, আপনি 10টা আছে 10টা শেষ করে দেখাই দেন যে আমরা 10টা করেছি। বিদেশি লোক বলবে বাংলাদেশে গেলে আমি রেডি একটা প্লট পাচ্ছি, আমি একটা প্রজেক্ট করতে পারবো। একজনে চিন্তা করছে এখানে প্রজেক্ট করবে, আমি বলি এক লোক আমার জানা মতে সে এখানে আসবে, লোকটা মারা গেছে, 9 বছর হয়েছে, সে এই পায় নাই, এই জায়গা নিয়েছে, ফ্যাক্টরি করতে পারে নাই, রাস্তায় রেডি হয় নাই। তো এইসব কথা বলে লাভ নাই, এগুলা দিয়ে দেশের বদনাম, আমাদের বুঝতে হবে আগে। আচ্ছা, তারপরে আসেন অন্য প্রসঙ্গে বলি। আমরা শ্রম বাজার নিয়ে কথা বলছিলাম, যে শ্রম বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার, এখন আমাদের সরকার চাচ্ছে যেটা, ধরেন প্রধান উপদেষ্টা যেসব বক্তৃতা দিচ্ছেন, আমিও জয়েন করেছিলাম, ওনার কথা কিন্তু স্পষ্ট এবং এটা সঠিক কথা, উপদেশটা সঠিক। আপনি মালিক এবং শ্রমিক নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেন, এটি সবচেয়ে উত্তম পন্থা। আপনি ঘরের যদি মনে করেন সে কিন্তু আমার একটা ঘরের লোক, পরিবারের লোক, ওনার যে অর্থনৈতিক করতে হলে তাকে আমাকে সহযোগিতা করতে হবে। সে কিভাবে চলতে পারবে, তার কি সমস্যা আছে কিনা, তাকে কিভাবে ভালোভাবে রাখা যায়, সুস্থতা রাখা যায়, এগুলো আমাদের চিন্তা করে যদি আমরা ওদের দিয়ে অর্থনীতিটা চাকা কে ধরবে? শ্রমিক নাকি? আমি তো ধরবো না, আমার শ্রমিক আছে তারা ধরবে। তো এটার জন্য তাদেরকে সহযোগিতা দিতে হবে, তাদের মনে সাহস দিতে হবে, তাদের মনে তাদের দুঃখ বুঝতে হবে। যদি আপনি তাদের দুঃখ বোঝেন, আমি মনে করি যে একটা শ্রমিককে যদি বলা হয়, আমাদের এখানে সমস্যাটা কি জানেন, আমাদের শ্রমিকগুলা কন্ট্রোল করে বিভিন্ন মাধ্যমিক লোক, জিএম এজিএম এটা সেটা, মালিকটা মিশতে চায় না। সমস্যা কিন্তু এটা গ্যাপটা। আপনি যদি আপনার সঙ্গে আমি সরাসরি দিয়ে একটা কথা বলি, আমি বুঝতে পারবো কতটা। আপনি যেমন বলেন না অনেক সময় যে ভাত দেখেন কি, একটা দিলে বুঝতে পারেন যে সবগুলা মানে ভাত হয়েছে কিনা। তো আপনি একটা শ্রমিককে যদি জিজ্ঞেস করেন, ও কিন্তু সব জানে মিলের খবর, যে তোমার কি অবস্থা, তুমি জানো কিনা। আপনি তো অনেক কিছু বের হয়, কিন্তু মালিকরা জানে না। যেমন আমি একটা যদি বলি, আমি মালিকদের মধ্যে মধ্যে শ্রমিকদের মধ্যে ডাকি, এই তুমি গত মাসে বেতন পাইছো কত, জিজ্ঞেস করলাম, পুরো টাকা বুঝে পাইছো? অনেক সময় দেখা যায় ক্যাশিয়ার ভাঙতি টাকা দেয় না। আচ্ছা, তার বেতন হয়েছে মনে করো 17,500 টাকা বা 540 টাকা, 40 টাকা দেয় না, সে রেখে দেয়, কেউ জানে না, আর শ্রমিকও ভয় বলে না। যখন আমি দেখলাম, জিজ্ঞেস করলাম যে তোমরা কি টাকা পুরো বুঝে পেয়েছো? বলে স্যার আমি না ঠিক তো পাও নাই মনে হয়, অ্যাকাউন্টসে ডাকলাম ওনার টাকা সব দিয়েছেন, বলে স্যার বাকি আছে 30 টাকা দিইনি, ভাঙতি ছিল না, ওই মেয়েটাও জানে না। তো এগুলাকে আপনার করতে হবে। অনেক কিছু আছে আমাদের কাছে আসে না, এটা হলো মালিকদের গাফিলতি আমি বলবো, বা তারা সব কিছু ছেড়ে দেয়, এসব জিনিস ঠিক না। আপনাকে মালিককে সরাসরি কিছু জিনিস সম্পর্ক রাখতে হবে। অর্থনৈতিক যদি আপনি উন্নতি করতে চান, বা আমাদের যে সরকার করতেছে, ওনার একটা বক্তব্য, ওনারা কিন্তু চায় না কোনো অশান্তি হোক, কোনো শ্রমিকের উপরে আমরা কোনো খারাপ ব্যবহার করি। ওনারা চাচ্ছেন যে আপনারা নিজেরা মিলেমিশে, আপনার পরিবার, আপনার ফ্যাক্টরি, আপনার লাভ লোকসান আপনি বুঝে আপনারা এটা মীমাংসা করেন। এটা খুবই ভালো বুদ্ধি। এই জিনিসটা যদি সবাই করে, প্রত্যেকটা মালিক, যদি আমাদের প্রধান উপদেষ্টা যে দিন বক্তৃতা বলেছেন আমাদেরকে যে আপনারা এটা করেন, এটা যদি এখানে 50% মিল মালিক যদি ওনার এটা ফলো আপ করে যে ঠিক আছে আমরা যাই, আমি মিলে যেতে পারি, গিয়ে 10টা শ্রমিককে ডাকতে পারি, আমার সবাইকে ডাকতে পারে না, কী কেমন আছে, কী হয়েছে, তোমরা ঠিক মতো বেতন পাচ্ছ কিনা, ও কিন্তু খবর পেয়ে যাবে। তো এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। এটার জন্য যে আমাদের যতগুলো অ্যাসোসিয়েশন আছে, ওনাদেরকে এই জিনিসগুলো বলতে হবে যে আপনারা এই জিনিসগুলো করেন, শ্রমিকদের সঙ্গে সম্পর্ক করেন, শুধু একজনের উপর ছেড়ে দিলে হবে না। তো এটার জন্য অর্থনীতির জন্য সরকার যেভাবে হাঁটতেছেন, ওনারা চাচ্ছেন যে অসন্তোষ না বাড়ায় সন্তুষ্টির উপরে শ্রমিকদের শান্ত রেখে কিভাবে এটাকে পার্মানেন্টলি উন্নতি করা যায় লং টার্ম। এটা আজকে করলাম কালকে বন্ধ হলে এটা হবে না। তো আমার মনে হয় ওনারা যে পথে হাঁটতেছেন এটা সঠিক বলে আমি মনে করি আমার ব্যবসায়ী থেকে। জি, অসংখ্য ধন্যবাদ। বাপ্পি সরদার, আপনার কাছে একটু জানতে চাই যে শ্রম বাজার নিয়ে আমরা কথা বলছিলাম, এটা সম্প্রসারণে আসলে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের আসলে কি কি করণীয়? এখানে আসলে সম্পূরক যেটি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের বিদ্যুৎ এবং গ্যাস
এটি একটি সমস্যা। এক্ষেত্রে বিগত সরকার কুইক রেন্টাল যে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করেছিলেন, এখানে টেন্ডার ছাড়াই প্রায় ৮০টির অধিক বিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে আমরা বিদ্যুৎ সরবরাহ করছি। এখন আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি বিদ্যুতের বিভিন্ন রকম ঘাটতি। এখানে আমাদের বর্তমান যারা ক্ষমতায় আছেন খুব দ্রুত এই বিষয়গুলোকে পদক্ষেপের মধ্যে আনতে হবে। আর পাশাপাশি নতুন এবং পুরাতন বিদ্যুৎ কেন্দ্র যেগুলো রিপেয়ার করা পুরাতন এবং নতুন বিদ্যুৎ কেন্দ্র যেগুলো আমাদের অলরেডি আমরা ভাড়ায় চালাচ্ছি, সেগুলোর একটি সঠিক ব্যবস্থাপনার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। আর পাশাপাশি গ্যাস সম্প্রসারণে আমাদের ইতোমধ্যে বেশ কয়েকটি নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। সেই জায়গাগুলোতে আমরা কিভাবে গ্যাস উৎপাদন করতে পারি, পাশাপাশি আমাদের আরও কিছু প্রক্রিয়া আমরা হাতে নিতে পারি, সেটি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। এই প্রজেক্টে যারা বিগত সরকার যদি আমরা পর্যালোচনা করি, অনেক বেশি দুর্নীতি করা হয়েছে, যেটির আমরা এখন ভোগান্তিতে পড়ছি। মূলত আসলে একটি পরিবারে যদি যারা থাকেন তারা যদি আসলে দুর্নীতিটাকে দুর্নীতি মনে না করেন, এটিকেই যদি নিয়মের মধ্যে আনেন, তাহলে আসলে কিছু করার থাকে না। আমাদের বিগত সময়ে যারা রাষ্ট্রপ্রধান ছিলেন সর্বস্তরের এই জায়গাটা কিন্তু আমরা এখন গণমাধ্যমের প্লাস জনগণ সহ বিভিন্ন যে বিপ্লব ঘটেছে সেখানে আমরা দেখতে পেয়েছি। এক্ষেত্রে আমি বলবো যে বর্তমান সরকারের সব থেকে যে গ্যাপ সেটি হচ্ছে এনজিও সরকার হিসেবে এই সরকার এখন মানুষের মুখে মুখে। এই ক্ষেত্রে যারা ইতোমধ্যে যারা সরকারে উপদেষ্টা প্যানেলে এসেছেন অধিকাংশই জনবিচ্ছিন্ন। 2-3 জন ব্যক্তি আছেন যারা জনগণ নিয়ে বিগত সময়ে কাজ করেছেন। আমি বলবো যে এখানে আরও অ্যাডভাইজার প্যানেলে অন্তত আরও 10 জন কোয়ালিটি সম্পন্ন, যাদের জনসংযোগ আছে, যাদের সারা দেশে কানেক্টিভিটি আছে এবং যাদের এনার্জি আছে, এই ধরনের ব্যক্তিগুলোকে কোয়াফ করা হোক। এবং সমস্যাগুলো আসলে একটি রাষ্ট্রকে যদি আমরা উন্নত করতে চাই, প্রতিনিয়ত আমাদেরকে সমস্যার মুখোমুখি হতে হবে। এক্ষেত্রে একটি সঠিক পরিকল্পনা, যেটি মাস্টার প্ল্যান, খাতগুলো যারা বোঝেন, একটা শ্রেণী হচ্ছে প্ল্যান করেন, আরেকটা শ্রেণী ইমপ্লিমেন্ট করেন। আমাদের দেশে গবেষণা, বিশেষ করে সারা পৃথিবী জুড়েই দেখবেন প্রায় 20-25% থাকে হচ্ছে গবেষণায় ইনভেস্টমেন্ট থাকে। আমাদের এখানে 5%ও গবেষণার জন্য ইনভেস্টমেন্ট করা হয় না। অর্থনীতিকে যদি আমাদের ঘুরে দাঁড়াতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে একটা ছাতার মধ্যে সকল অর্গানাইজেশনগুলোকে আসতে হবে। এবং এটি যদি করতে হয়, তাহলে অবশ্যই যে সকল রাজনৈতিক দল আছেন তাদের সহযোগিতা দরকার। আর রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্রে আমি বলবো যে বর্তমান যারা আছেন প্রত্যেকেই বিভিন্ন যে সকল দলগুলোকে ডাকছেন, অর্থনীতি যারা, বিশেষ করে আমাদের যে সকল এফবিসিসিআই, বিজিএমই, বিকেএমই যারা আছেন, পাশাপাশি এটার বাইরেও যারা যে সকল অ্যাসোসিয়েশন আছে সরকারি এবং বেসরকারি, সেই সকল অ্যাসোসিয়েশনের যারা দায়িত্বশীল আছেন তাদেরকেও এখানে ইনভলভ করা উচিত। কারণ এফবিসিসিআই এবং বিজিএমই, বিকেএমইতে যারা লিড করেন, বেসিক্যালি তারা একটি আদর্শিক রাজনৈতিক দল থেকে তারা লিড করেন। যখন আদর্শিক জায়গা থেকে যারা লিড করেন, তারা অবশ্যই সবার জন্য কাজ করার উপযুক্ত ব্যক্তি না। তো এই ক্ষেত্রে যারা বেসরকারিভাবে অ্যাসোসিয়েশন করেন, যাদের বিভিন্ন রকম উদ্যোক্তা পরিসরে কাজ করার অভ্যাস আছে, তাদেরকে এই গভর্নমেন্টের উচিত তাদেরকে এনগেজ করা। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে সকল শ্রমিক নেতৃবৃন্দ আছেন তাদেরকে জাতীয়ভাবে একটি প্যানেলের মধ্যে আনা। তাহলে দেখা যাবে, বিশেষ করে এই এখন যে আন্দোলনটি চলছে, এখানে কিন্তু শ্রমিক নেতৃবৃন্দের নিয়ন্ত্রণের মধ্যে নাই। গতকাল আমি আশুলিয়াতে খোঁজ নিয়েছি, সেখানে নাসা গ্রুপ নামে একটি বড় ইন্ডাস্ট্রি আছে। সেখানে তাদের শ্রমিকগুলো পার্শ্ববর্তী একটি কারখানাতে গিয়ে তারা সেখানে আঘাত এনেছে। এটি আমি ওখানে লোকাল যারা আছেন, আমার যেহেতু সারা বাংলাদেশেই কানেক্টিভিটি আছে, সেখানে শুনলাম। তো বলছে যে তোমরা কেন কারখানা থেকে তোমরা যাচ্ছ না কেন? এখন পার্শ্ববর্তী কারখানার শ্রমিক যারা আছেন। আপনার কাছে আবারও ফিরবো ছোট একটা বিরতির পর। দর্শক, সময় হয়ে গেল আজানের ছোট একটা বিরতি, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরই। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স। জনাব বাপ্পি সরদার, আমরা কথা বলছিলাম শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে। আপনি যেখানে ছিলেন সেখান থেকে। এখানে আসলে মূলত অনেক ফ্যাক্টরি যারা আছেন, আমার ভাই বলেছেন যে আসলে এখানে অনেক ফ্যাক্টরি আছেন ভালো, আবার কিছু কিছু ফ্যাক্টরি আছে যারা ঠিকমতো বেতন দেয় না। আমি যেটি বলছিলাম যে পার্শ্ববর্তী ফ্যাক্টরি ভালো চলছে,
আমরা আন্দোলনে শ্রমিক, তোমরা কেন ডিউটি করো। এভাবে তাদের ফ্যাক্টরিগুলোতে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং হত্যার মতো ঘটনাও কিন্তু ঘটেছে। তো এই ক্ষেত্রে আসলে আমি যেটি বলবো সেটি হচ্ছে, এখানে আমি যেটি বললাম যে লেবার হেল্পিং কাউন্সিল আসলে যে এখন যে সমস্যা, এটি আসলে খুব দ্রুত আমাদের সলভ করতে গেলে আমাদের যেটি করা দরকার সেটি হচ্ছে প্রশাসনে যারা আছেন তাদেরকে একটু শক্ত হাতে মেনটেন করা। বিশেষ করে এখন যেহেতু সেনাবাহিনী টহল দিচ্ছে, আজকে থেকে শ্রমিক অলরেডি কারখানায় ফিরে গেছে, এটি আসলে অনেক সময় ঘটবে সামনে, সবসময় তো আর সেনাবাহিনী থাকবে না। এখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যারা আছেন, বিগত সময়ে যেহেতু পুলিশদের উপর অনেক নির্যাতন করা হয়েছে এবং তারা বিভিন্ন রোষানলের শিকার হয়েছে, আমি বলবো যে প্রত্যেকটি রাষ্ট্রে যেটি ভাই বলেছেন সেটি হচ্ছে ইন্ডাস্ট্রি সহ সামাজিক নিরাপত্তা। যেটা আমাদের বিগত সরকার সামাজিক নিরাপত্তার জন্য অনেক বাজেট করেছিল, সেই বাজেটের একটি বড় টাকা যেটি বলা হয়েছে সেটি হচ্ছে বাজেটের টাকা দ্রুত নতুন নতুন পরিকল্পনায় খরচ করা। তো এটি আসলে আমরা খুবভাবে ইমপ্লিমেন্ট দেখতে পাইনি। আমি বলবো যে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে শ্রমিক যেহেতু বাংলাদেশে প্রায় 2 কোটির অধিক অলরেডি আমাদের বিভিন্ন প্যাটার্নে সরাসরি শ্রমিকরা জড়িত, এবং আমরা যদি একদম গৃহহীন থেকে শুরু করে সর্বস্তরে দেখি তাহলে এখানে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে অর্থনীতির একটি যোগসাজশ রয়েছে। কারণ আমার ভাই বলেছেন যে আসলে বিশেষ করে যারা থাকেন তাদের প্রত্যেকটি মানুষই চায় যে তার জীবনের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা। এক্ষেত্রে একটি সুনির্দিষ্ট মডেল দাঁড় করানো যেতে পারে, যেটি রাষ্ট্রের ক্ষেত্রে আমার কি পরিমাণ ব্যক্তি আমার শ্রমিক আছেন এবং তাদের ক্যাটাগরি নির্ধারণ করা, এবং কতজন ব্যক্তি সুনির্দিষ্ট বেকারত্বের মধ্যে আছেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে, বিশেষ করে আমরা যদি একটি কাজ করতে পারি জেলাভিত্তিক শিল্প অঞ্চল স্থাপন, যেটি সেই ক্ষেত্রে মাঝারি সারির যে সকল ইন্ডাস্ট্রিগুলো আছে, আমাদের যদিও বেসিক শিল্প নগরী আছে, সেখানে আমরা সঠিকভাবে উন্নয়ন, রাস্তাঘাটগুলো যেগুলো আছে সেখানে প্রত্যেকটি রাস্তাঘাট ভাঙা, এবং এখানে অনেকে ইনভেস্ট করতে চায় না। বড় বড় যে সকল ইন্ডাস্ট্রির মালিক থাকেন যারা জেলা শহর থেকে জন্মগ্রহণ করে তারা ঢাকা শহর বা যেখানে তারা উন্নয়ন বেশি পরিমাণ নাগরিক সুবিধা আছে কিংবা যোগাযোগ সুবিধা আছে সেখানে তারা বিনিয়োগ করেন। এক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকেরই জেলাভিত্তিক বিনিয়োগ করার ক্ষেত্রে যে সকল বড় বড় ইন্ডাস্ট্রির মালিক আছেন তাদেরকে ইনসিস্ট করা উচিত এবং তাদেরকে বিশেষ প্রণোদনা এবং তাদেরকে বিশেষ সুবিধা দিয়ে তার যে জেলাগুলো আছে সেখানে যদি আমরা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করি, যেটি ঘটবে সেটি হচ্ছে জেলাভিত্তিক তাদের ওই অঞ্চলের মানুষ ওখানেই তারা কর্মসংস্থান পাবে, পাশাপাশি আমাদের অর্থনীতির জিডিপিতে একটি শক্তিশালী ভূমিকা রাখা সম্ভব। সব কিছু মিলিয়ে আমি যেটি বলবো যে এই শ্রমিক অসন্তোষদের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি মালিক এবং শ্রমিক প্রত্যেকেরই ধৈর্য ধারণ করা উচিত, কারণ রাজনীতির যে মার প্যাচ সেখানে শ্রমিকদের শুধুমাত্রই কর্মসংস্থান হারায়, শুধুমাত্রই আমাদের বায়াররা দেশের বাইরে চলে যায়, শুধুমাত্রই আমরা যারা নাগরিক আছি তারা আমরা বিড়ম্বনার মধ্যে পড়ি। এক্ষেত্রে আমি বলবো যে যারা যেখান দিয়ে আছে দলের ঊর্ধ্বে রাষ্ট্র, এই জায়গাটাতে আমরা যদি চিন্তা করতে পারি তাহলে অবশ্যই এই ষড়যন্ত্রের যে জাল সেটিকে ছিন্ন করা সম্ভব, এবং যারা বিগত সময় ক্ষমতায় ছিলেন তারা চাইবেন যে বিভিন্ন রকম ষড়যন্ত্র করা, এবং যারা ক্ষমতায় আসতে চান তাদেরকেও কি ধরনের কমিটমেন্ট করা উচিত শ্রমিকদের জন্য সেটি খোলাসা করা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব খুরশেদ আলম। আমরা কথা বলছিলাম যে শ্রমিকদের বিভিন্ন পর্যায়ে শ্রমিকদের অসন্তোষ নিয়ে, কিন্তু আমরা কখনো না মানে কথা বলার সময় হয়তো বা গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বেশি কথা হয়, কিন্তু চা শ্রমিকদের নিয়ে কথা আমাদের খুব কম হয়। কিন্তু আমরা জানি যে সর্বস্তরের শ্রমিকদের মধ্যে চা শ্রমিকরা একটু বেশি পরিমাণে নিগৃহীত। তো বর্তমান সরকার এই জায়গাটাতে কিভাবে কাজ করলে তাদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থাটা আসলে বিগত কিছু বছরের থেকে উন্নতির দিকে যেতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আসলে চায়ের সম্বন্ধে আমার অভিজ্ঞতা কম, চায়ের সঙ্গে আমি জড়িত না, তো আমি চায়ের বাগান দেখেছি, গিয়েছি ওইখানে যারা কাজ করে, দেশে বিদেশেও দেখেছি, চায়না তো দেখেছি, ওরা খুব কষ্ট করে, তাদের রোদ্রের ভিতরে গিয়ে এই চা উঠাইতে হয়, পিছনে করে নিতে হয়। আমি অ্যাড করে নিই, জাস্ট কিছুদিন আগে আমরা কয়েক মাস আগে দেখেছি তারা আন্দোলন করেছিল তাদের বেতন বাড়ানোর জন্য, খুবই অল্প পরিমাণে একটা সংখ্যা বাড়ানো হয়েছিল তাদের বেতন। তাদের যে বেতন দেওয়া হয়, আসলে হয়েছে কি এখানে যে বেতনটা দেওয়া হয় সত্যিকার অর্থে এই বেতনে মানুষ চলতে পারে না। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, আপনার এফিসিয়েন্সি যদি বলি, যে জিনিসটা আমরা দেখেছি, যেমন ধরেন আমি বলতে পারি চায়ের বাগানের ভিতরে দেখা গেল এই একটা বাগানের এরিয়া ধরেন মনে করেন 1 হেক্টর জায়গায় ভিতরে কতজনে কাজ করতেছে, কিন্তু চায়নাতে দেখা যায়
তার 50% লোকে কাজ করতেছে, আচ্ছা ওদের বেতন বেশি। তো আমাদের যে ওদের যে পিক আপ করার যে ক্ষমতা, এগুলা একটু ট্রেনিং দরকার। জি ট্রেনিং দরকার বলতে আমি একটু বলতে চেয়েছিলাম আর কি, যেটা উনি বললো একটু প্রসঙ্গে, যে আমাদের শ্রমিকদের বিভিন্ন মফস্বল বা জেলা সিটিতে ইন্ডাস্ট্রি না করে ওখানে যদি তাদের ট্রেনিং সেন্টার করা হয় প্রতিটায়। আমি এর আগে বলেছিলাম যে একটা স্কুল আছে, কিছু করা লাগবে না, প্রতিটা স্কুল একদিন সপ্তাহে একদিন সন্ধ্যায় তাদের ট্রেনিং করান, আপনি গার্মেন্টসের শিক্ষা দেন। এখানে আমাদের এখানে ধরেন গার্মেন্টসের লোকরা এসে আমাদের এখানে বসে থাকে, প্রথম তাদের 7,000 টাকা বেতনে 6,000 টাকা বেতনে নিতে হয়। নেওয়ার পরে তারা মনে করেন অনেক কিছু কিন্তু নষ্ট হয়ে যায়, এগুলা তারা পারে না, শিখাইতে হয়। যার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা অর্থনীতি চাঙ্গা করার পিছনে, যদি আপনি শ্রমিকদের ট্রেনিং করতে পারেন, আপনার ধরেন আজকে আমাদের বাংলাদেশ থেকে যেসব ইয়েরা যাচ্ছে, আপনার ওয়াইজারনারা যাচ্ছে, আপনি দেখেন তারা প্রায় 57% অদক্ষ, তার কোনো দক্ষতা নাই, তারা গিয়ে কনস্ট্রাকশনে কাজ করতেছে। আর আপনি যদি এখান থেকে আইটিতে যান, ও যে বেতন পাচ্ছে $2,000 ধরেন, ধরি $1,500, আপনি পাবেন $6,000। তো আপনাকে তো আমি শিক্ষা দিতে পারি। আমাদের এখন সর্বপ্রথম এই সরকারের কাজ হবে বিভিন্ন এলাকায়, ওনারা তো ধরেন বেশি দিন থাকবেন না, প্রজেক্টটা নেওয়া যাবে না, সংক্ষেপে করতে পারে যে কিছু কিছু এলাকার স্কুল প্রতি রোববার বা শুক্রবার সন্ধ্যায় এতটা থেকে এতটা ক্লাস হবে, ওইখানে তাদের যদি বিভিন্ন জিনিসগুলো আপনি শেখান, অন্তপক্ষে কীভাবে চলবে, কিভাবে যাবে, কিভাবে খাবে, কিভাবে কথা বলবে, কিভাবে মেশিন ধরবে, কিভাবে মজবে মানুষের, এই জিনিসগুলোও কিন্তু অনেক কাজে আসে। তো এইসব জিনিসগুলো ট্রেনিং করা হয়েছে সবচেয়ে বড় জিনিস। শ্রমিকদের যেটা বললেন চা বাগানের, এদেরকে বেতনটা এবং বেতনের পাশাপাশি তাদেরকে যে আপনার তাদের যে স্কিল করা, যে তাদের ট্রেনিং করা, এটা আর একটু মনে হয় যদি করতে পারে উভরই লাভ হবে। শুধু আপনি যদি বলেন যে আমি টাকা বেতন বাড়াবো, সেটা একটা মিনিমাম আছে, একটা লোকের চলতে মাসে এই টাকা লাগবে, কিন্তু তারও তো একটা এফিসিয়েন্সি দেখতে হবে যে কতখানি সে আমাকে স্কিলটা কীরকম, এটার জন্য একটু ট্রেনিং করতে হবে। তো আমার মনে হয় চায়ের ব্যাপারে একবার স্কিল বাড়লে আসলে বেতনটা কিভাবে বাড়বে তাহলে সেই ক্ষেত্রে? সে কারণ আমরা কিন্তু শ্রমিক কমাতে পারছি না। আপনি যদি বলেন যে চায়নার কথা, চায়নাতে অর্ধেক মানুষ কাজ করে, সেখানে বেতন বেশি, কিন্তু এখানে তো যেই পরিমাণ শ্রমিক আছে তাদের স্কিল বাড়ানো হলে কি শ্রমিকের সংখ্যা কমে যাবে? এবং না 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 না, তাহলে কিভাবে? না না, আমাদের তো অনেক জায়গা খালি আছে। আচ্ছা, আমাদের এখনো শ্রমিক আরও মনে করেন অনেক শ্রমিক দরকার। মনে করেন আমার মিলে এখন 10% শ্রমিক নেই, তারা শিফট করে কি করে আমার এখানে আসে, কাজ শিখা চলে যায়। আমি তাকে 6 মাস কাজ শিখাইলাম একটা টাকা দিয়ে, আমি কিন্তু তার কাছে আউটপুট কিছুই পাই নাই। সে শুধু আসছে, কাজ শিখছে, যখন নাকি শিখে গেল না বলি চলে গেল বেতনটা নিয়ে। আমার গত মাসে 80 জন চলে গেছে। আচ্ছা, তো এখন যদি আপনার এরকম আসে, কাজ শিখালাম, আপনি চলে গেলেন, আমি এই যে তাকে যে এই যে মনে করেন 6টা মাস কাজ শিখালাম, আমার কিন্তু আউটপুট হয় নাই, এটা কিন্তু আপনারা দেখবেন না। আমরা বলি না যে আমার যে লোকটাকে আমি কাজটা শিখাই দিলাম, এখন আমি বলতে পারি আমার একটা গর্ব হতে পারে যে ঠিক আছে, সে আসছে বাইরে থেকে, কাজটা শিখে গেছে, এক জায়গায় গিয়ে কাজ করুক, আমি মেনে নিলাম যে সে এখানে কাজ শিখে গেছে, ওইখানে গিয়ে কাজ করতে বেশি বেতনে, ভালো কথা। কিন্তু আমার কাছে এই যে আমি শিখালাম, আমি কিন্তু আউটপুট পাই নাই। আমার এত 80 জন লোক চলে গেল, এই 80 জন লোক কোথায় গেল? তারা কিন্তু নিশ্চয়ই মিলে গেছে। এবং আপনি যেটা বলছেন যে যদি আমি তাদেরকে স্কিল করি, তাহলে কি তাদের কাজের থাকবে কিনা? অবশ্যই থাকবে, বেতন বাড়বে। এবং এখানে আরও অনেক শ্রমিকের দরকার, গার্মেন্টস বলেন, টেক্সটাইল বলেন, লেদার বলেন, বিভিন্ন সেক্টরে কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আছে যে তাদের সরি সেটা আপনি বলতে চাচ্ছিলেন যে স্কিলটা বাড়লে প্রোডাকশনটা যেহেতু বাড়বে, তাহলে স্যালারিও বাড়বে। জি, আমরা চাচ্ছি যে স্কিল করার জন্য এই সরকার প্রতিটা জেলায়, জি জি, জেলাতে এরকমভাবে ট্রেনিং করার জন্য তাদের ব্যবস্থা করা হোক। মিনিমাম তাদের 3 মাসের ওখানে ট্রেনিং করে দিবে, দেখবেন তারা এখানে এসে যে 7,000 টাকা বেতনে ঢুকতেছে, জি, এটা করা লাগবে না, সে প্রথমে এসে 11 থেকে 12,000 টাকা ঢুকতে পারবে। এটা হলো আমার সবচেয়ে বেশি আমার রিকোয়েস্ট থাকলো এই সরকারের প্রতি। জনাব খোরশেদ আলম, জনাব বাপ্পি সর্দার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে যুক্ত হয়ে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে আমরা কথা বলেছি শ্রম অসন্তোষ এবং কোন পথে অর্থনীতি, এই বিষয়ে আমাদের সাথে উপস্থিত ছিলেন দুজন অতিথি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা কথা বলেছেন। দর্শক, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।